Hello, dear learners. Welcome again. আজকে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল হচ্ছে আরেকটা অংশ যেটাকে আমরা বলে থাকি সেকেন্ড কন্ডিশনাল। তো আমি সাধারণত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করা থাকে আমি চেষ্টা করে থাকি যে আ লার্নার যারা শিখছেন ইংরেজি, আমার যে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এটা মূলত বেসিক লার্নার্সদের জন্য যারা ইংরেজি তেমন খুব একটা কিছু জানেন না। যে তারা যেটা শিখবেন সেটার জন্য। খুব বেসিক ইংরেজি আরকি। তো এই ইংরেজি শিখতে গিয়ে অনেক সময় আমি অনেকদিন ধরে ছাত্র-ছাত্রী পড়াচ্ছি এবং সেটা দেখতে পেয়েছি যে, যে সমস্যাগুলো তারা সবসময় ফেস করে, সেখান থেকে কিছুটা তাদেরকে হেল্প করা যায় কিনা? যে কোন ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয়। যার কারণে আমি গ্রামারের বিষয়গুলো যে সাবজেক্ট, ভার্ব এই জিনিসগুলো তো আগেই কখনো যাচ্ছি না এবং যাই না। তো আমরা সবসময় কনটেক্সট অনুযায়ী দেখি যে কনটেক্সটে আমরা কিভাবে কথা বলতে পারি কনটেক্সট অনুযায়ী। কারণ কনটেক্সট অনুযায়ী যে ধরনের বাক্যটা আমরা শিখতে চাচ্ছি, সেটা যদি চলে আসে তাহলে আমাদের জন্য পড়তে অনেক সুবিধা হয়। তো এটা হচ্ছে মূল ব্যাপার। আ তো সেই উদ্দেশ্যে নিয়েই এই ভিডিওগুলো হচ্ছে তৈরি করা। তো এটা আমি আবারও বলছি যারা বিগিনার্স লেভেল মাত্র ইংরেজি শুরু করছেন তাদের জন্য অবশ্যই যারাদের ইংরেজিতে কিছুটা দক্ষতা আছে, আ আরেকটু ইমপ্রুভ করতে চাচ্ছেন তাদের প্রচুর হেল্প এখানে হবে। এবং অনেক ক্ষেত্রে আমার এতদিনের প্রায় ৫ বছরের বেশি অভিজ্ঞতা শিক্ষকতার। তো সেই ক্ষেত্র থেকে বলতে পারি যে আমি অনেক সময় গ্রামার শেখাতে গিয়ে যে জিনিসটা করে থাকি যে ট্র্যাডিশনাল গ্রামারে যেরকমভাবে ব্যাখ্যা দেওয়া থাকে, ওই ব্যাখ্যা অনেক সময় অনেকের কাছে গ্রহণযোগ্য আ হচ্ছে আ হয়ে গ্রহণযোগ্য হয়ে ওঠে। গ্রহণযোগ্য বলতে এই অর্থে যে বুঝতে কঠিন হয়। তো যার কারণে যে কিছুটা অর্থাৎ আমি স্বাধীনতা নেই এই ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে, যাতে হচ্ছে একজন লার্নার তিনি খুব সুন্দরভাবে জিনিসটা বুঝে উঠতে পারেন যে আসলে এই ঘটনাটা কি? কেন হচ্ছে? এই উদ্দেশ্য থাকে হচ্ছে মূল ব্যাপার। এতে আমার অভিজ্ঞতায় দেখা গেছে যে ছাত্রছাত্রীদের বেশ উপকার হয়। তো আশা রাখি সেকেন্ড কন্ডিশন আপনাদের উপকার হবে এবং আমরা কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব কনটেক্সট অনুযায়ী। আ আমাদের সাথেই থাকবেন। এবং হচ্ছে শেষে আ কনভারসেশন এর শেষে কিছু বাক্য দেওয়া থাকবে। সেই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সেখানে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা উত্তর দিয়ে দেব যদি প্রচুর কমেন্ট পাই। তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য প্রচুর সুবিধা হবে। তো এইবার আমরা দেখি যে পুরো যে কনভারসেশনটা। তো সেকেন্ড কন্ডিশন আমরা গত ক্লাসে ফার্স্ট কন্ডিশনাল পড়েছিলাম। আজকের ক্লাসে সেকেন্ড কন্ডিশনাল পড়ছি। তো সিন হচ্ছে দৃশ্য হচ্ছে ওই আগের মতোই। কিন্তু একটু ভিন্ন রকম। একই ২ বান্ধবী আছেন জেনি এবং মিম। তো এখানে বলছে সিন 2 ফ্রেন্ডস মিম অ্যান্ড জেনি মিট অন দ্য উইকেন্ড টু ডু ঈদ শপিং। বলছে ২ জন বান্ধবী মিম এবং জেনি তারা হচ্ছে যেহেতু তারা আগেই প্ল্যান করেছিল যে তারা সপ্তাহে একটা ছুটির দিনে দুজনে হচ্ছে একসঙ্গে ঈদের শপিং করতে যাবেন। তো তাহলে তাদের দেখা হলো। তো ইট ইস নাও ইভনিং। তো এখন বিকেল। হচ্ছে এই সময় তারা দেখা করছে। তো মিম দেখা হচ্ছে বলছে, "হাই জেনি।" জেনি উত্তরে বলছে, "হাই মিম।" হাই হচ্ছে আমাদের একটা বেসিক হচ্ছে সম্বাদন। যেমন কথায় আমরা বাংলায় দেখা হলে বলি, "এই কি অবস্থা?" এই আমরা বলছি, "এই যে" এগুলোকে ইংরেজিতে হয়তো হাই, হ্যালো হিসেবে অনুবাদ করা যেতে পারে। কিন্তু মানে আমরা বুঝে নিতে হয় আরকি। তো মিম বলছে, "Which shop would you like to go to first?" যে বলছে, "তুমি কোন দোকানে হচ্ছে ১ম এ যেতে চাও?" জেনে উত্তর দিচ্ছে, "Let's go to a saree shop first." তো বলছে, "চলো আমরা একটা ১ম এ শাড়ির দোকানে যাই।" মিম, "ওকে, ঠিক আছে, let's go then." চলো তাহলে। এইবার বোল্ড আইটালিকে যে লেখা, এটা হচ্ছে আমরা এই সিনটাকেই বোঝাচ্ছি যে তারা তাদের এখন কি করছে। তো এখানে বলছে, "They both enter a large saree shop. The salespersons welcome them." বলছে যে তারা একটা বড় শাড়ির দোকানে গেল এবং সেখানকার যারা বিক্রয় কর্মীরা তাদেরকে স্বাগতম জানালো। তো এবার বিক্রয় কর্মীর সাথে তাদের কথোপকথন আমরা দেখব। সেলসপারসন বলছে, "গুড ইভনিং ম্যামস।"
যে বলছে গুড ইভিনিং, শুভ বিকাল। যে মিম এবং জেনিকে বলছে ম্যামস, হাউ মে আই হেল্প ইউ? হাউ মে আই হেল্প ইউ হচ্ছে যে আমরা সাধারণত যখন কাউকে কোনো কিছু সাহায্য করতে চাই কিংবা কারো কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমরা যখন অচেনা মানুষ, আগন্তুক, তাদেরকে আমরা এরকমভাবে কিন্তু বলতে পারি যে হাউ মে আই হেল্প ইউ? যেমন কথার কথা, আমরা যদি কোনো শপিং মলে যাই, সেখানে যদি কোনো ব্র্যান্ডের শোরুমে যাই এবং সেখানে প্রচুর জিনিস সাজানো থাকে, জামা-কাপড়, এবং আমরা যদি সেখানে ঘুরতে থাকি, কি স্বাভাবিকভাবে একজন বিক্রয়কর্মী চলে আসেন। তিনি কিন্তু আমাদেরকে এভাবে বলেন যে হচ্ছে যে, "স্যার কিছু লাগবে কিনা?" বাংলায়। কি আপনি কিভাবে সাহায্য করতে পারি? তো ইংরেজিতে এভাবেই বলা হয়, "হাউ মে আই হেল্প ইউ?" মিম, গুড ইভনিং বলছে, শুভ বিকাল। "উই আর লুকিং ফর টাঙ্গাইল হ্যান্ডলুম কটন শাড়িজ।" বলছে, "আমরা টাঙ্গাইলের হ্যান্ডলুম হাতের তাঁতের সুতি শাড়ি চাচ্ছি, খোঁজ করছি।" সেলসপারসন, "উই হ্যাভ অ্যান এক্সেলেন্ট কালেকশন অফ টাঙ্গাইল হ্যান্ডলুম কটন শাড়িজ।" বলছে যে, "আমাদের খুবই চমকপ্রদ টাঙ্গাইল হ্যান্ডলুম সুতি শাড়ির হচ্ছে একটা বড় আয়োজন রয়েছে। অ্যান্ড দে কাম ইন আ রেঞ্জ অফ প্রাইসেস।" এবং তারা ভিন্ন, ভিন্ন দামের হয়। কিংবা দামে আমরা হচ্ছে আমাদের কাছে আছে। The salesperson takes out a bundle of cotton sarees from the shelf and displays them to the customer. সরি, এখানে হচ্ছে জি, টু দ্য কাস্টমার্স। এবং সে বলছে যে সে কি করে? সে হচ্ছে যে এক বান্ডেল কটন সুতি শাড়ি শেলফ থেকে নামায় এবং সেগুলো তাদেরকে দেখায়। জেনি এবার বলছে, "হাউ মাচ ইজ দ্যাট ব্ল্যাক শাড়ি?" বলছে পয়েন্টিং এট এ ব্ল্যাক শাড়ি। জেনি একটা কালো শাড়ি দেখলো এবং দেখার পর বলছে যে, "ওই কালো শাড়িটার দাম কত?" সেলসপারসন, "ইটস ৳4,000 অনলি।" ইটস, ইটসকে আমরা যদি হচ্ছে ইটসকে সাধারণত এটা ইট ইজ। তো এটারই সংক্ষিপ্তকরণ হয় হচ্ছে ইটস, এবং কথা বলার সময় আমরা ইটস ব্যবহার করে থাকি। কিন্তু লেখার সময় ইট ইজ আলাদা করে লিখতে হয়। বলছে এটা ৳৪,০০০, এটার দাম মাত্র ৳৪,০০০। জেনি, "ওহ! দ্যাটস ভেরি এক্সপেনসিভ।" বলছে, "ও! যে তো বেশ দামি।" সেলসপারসন, "দিস ব্ল্যাক শাড়ি ইজ ভেরি নাইস অ্যান্ড ইট ইজ হ্যান্ডমেড।" বিক্রয়কর্মী বলছে, "এই কালো শাড়িটা খুবই সুন্দর এবং এটি হাতে তৈরি করা। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ বিট কস্টলি।" এই জন্যই এটা একটু দামি। এই যে আমরা আগের বাক্যে দেখেছিলাম এক্সপেনসিভ একটা শব্দ, এবার দেখছি কস্টলি। ইংরেজিতে সাধারণত যেটা হয়, যদি বাংলার ভাষার সাথে তুলনা করা হয়, ইংরেজিতে শব্দের ব্যবহার বাংলায় তুলনায় অনেক বেশি। তারা সচেতন হিসেবেই জিনিসটা বেশি ব্যবহার করে যে ভিন্ন, ভিন্ন কনটেক্সটে ভিন্ন, ভিন্ন শব্দের ব্যবহার তাদের বাংলার তুলনায় বেশি হয়। তো এটা স্বাভাবিকভাবে হয়ে আসছে অনেকদিন থেকে, এবং যার কারণে আমরা দেখি যে ইংরেজিতে প্রচুর ভোকাবুলারি আমাদেরকে শিখতে হয়। তারপর বলছে জেনি, "বাট আই কান্ট অ্যাফোর্ড ইট।" কিন্তু এটা আমার সাধ্যের বাইরে, আমি এটা কিনতে পারব না। কারণ তার একটা নির্দিষ্ট টাকার মধ্যে তাকে শপিংটা করতে হবে। কান্ট অ্যাফোর্ড, যার অর্থ হচ্ছে যে কোনো কিছু আমার হাতের নাগালের মূল্যে আমি কিনতে পারব না, আমার হাতের নাগালের বাইরে থাকা অর্থের দিক থেকে। "Could you reduce the price to ৳2,000?" যে বলছে, "আপনি কি এটার মূল্য ৳২,০০০ য় নামিয়ে আনতে পারেন?" সেলসপারসন, "সরি ম্যাম, দিস ইজ আ ফিক্সড প্রাইস শপ অ্যান্ড উই ডোন্ট বার্গেইন।" বলছে, "দুঃখিত ম্যাম, এটা এক এক আ একদর মূল্যের দোকান এবং আমরা সাধারণত হচ্ছে দামাদামি করি না।" Jenny, "Well, if the sari were ৳2,000, I could afford it." এই হচ্ছে, এবার আমরা চলে আসলাম সেকেন্ড কন্ডিশনালে। এতক্ষণ আমরা দেখছিলাম যে পুরো কনভারসেশন, এবার আমাদের মূল লক্ষ্য। তো এইটাই হচ্ছে আমি যখন ছাত্রছাত্রীদেরকে শেখাই কিংবা যে কেউ যারা শিক্ষার্থী শিখছেন, লার্নার যারাই আছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আপনাকে কোনো বাক্য বুঝতে গেলে, স্ট্রাকচার বুঝতে গেলে আগে কনটেক্সটটা খুব ভালোভাবে বুঝতে হবে। তা না হলে সেই জিনিসটা কখনোই আপনার মাথায় থাকবে না কিংবা আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। আপনি শুধু গ্রামার শিখলে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি সেটাকে কমিউনিকেট করতে না পারেন, যে মানুষের সাথে কথা বলতে না পারেন, সেটা কোনো উপকারে আসবে না। আপনি হাজার, হাজার ভোকাবুলারি জানেন, প্রচুর গ্রামার রুলস জানেন, কিন্তু আপনি সেটাকে বাস্তবিক প্রয়োগে আনতে পারছেন না, তাহলে আপনার কোনো লাভ নেই। কারণ আপনি
ইংরেজি শিখছেন কেন? আপনি ইংরেজি শিখছেন আপনার চাকরির উদ্দেশ্যে কিংবা ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে, যেখানে আপনাকে যোগাযোগ করতে হবে, কমিউনিকেট করতে হবে কিংবা কমিউনিকেশন করতে হবে সবার সাথে। কেউ আপনাকে গ্রামার রুলস জিজ্ঞেস করবে না। আপনাকে সাথে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে একটা প্রশ্ন, আপনাকে সেটার উত্তর দিতে হবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এই কারণে আমাদেরকে কমিউনিকেটিভ কম্পিটেন্স যেটা, অর্থাৎ যোগাযোগের যে দক্ষতা সেটা অর্জন করতে হবে। এর জন্য গ্রামারের যদি কেউ খুব ভালোভাবে জেনে থাকে সেটা খুবই ভালো, কিংবা না জানলেও ক্ষতি নেই। এট লিস্ট তাকে কমিউনিকেশনটা ভালোভাবে জানতে হবে যে হ্যাঁ, কেউ যদি আমাকে প্রশ্ন যদি এভাবে করে, এর অর্থ এরকম দাঁড়ায়, আমি তাকে উত্তরটা এভাবে দেব। তো এইভাবেই আমার চেষ্টা করা আপনাদেরকে ইংরেজি শেখানো। তো জেনি এবার বলছে, "ইফ দ্য শাড়ি ওয়্যার ৳2000 I could afford it." এইটা তাহলে পুরো সেন্টেন্সটা আমরা দেখছি পাস্ট টেন্সে আছে। কিন্তু পাস্ট টেন্সে থাকলেও পুরো ঘটনাটা কিন্তু পাস্ট টেন্স না। আমরা কিন্তু ঘটনাটা দেখতে পাচ্ছি বর্তমান। বর্তমানে একটা ঘটনা ঘটছে। তো এই সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে যে ইফ অথবা হোয়েন বাক্যের মধ্যে থাকে, এবং বাক্যে থাকলে সেটা যখন অতীত হয়ে যায়, তখন সেটাকে মানে একটা অসম্ভব ব্যাপার, যেটা ঘটবে না। যেমন কথার কথা, এখানে যখন তিনি বলেছেন ইসের দাম ৳৪,০০০, তো আপনি ৳২,০০০ য় নামিয়ে আনতে পারবেন কিনা? তো সেও কিন্তু একবার বলে দিয়েছে যে এটা ফিক্সড প্রাইস শপ এবং আমরা দামাদামি করি না। এবার জেনি তাহলে শাড়িটা সে কিনতে চাচ্ছিল, তাহলে শাড়িটা কিন্তু তার কেনা হবে না। কারণ তারা দাম ৳১ ও কমাচ্ছে না। তখন জেনি একটা আশা প্রকাশ করছে যে, যদি শাড়িটার দাম ৳২,০০০ হতো, আমি তাহলে কিনতে পারতাম। কিন্তু সে কিন্তু কিনতে পারবে না। কারণ সেটা বলে দিয়েছে। এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। যে আমরা বর্তমানে থেকে কোনো একটা ঘটনার কথা চিন্তা করছি যেটা সম্ভব না। এরকম একটা ব্যাপার। তো আমরা হচ্ছে যে আরেকটা ক্ষেত্রে বলতে গেলে, যেমন আমরা ধরে নেই অ্যা ২ জন হচ্ছে যে ২ জন মানুষকে নিলাম। একজন মানুষ ধরে নিলাম হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ। এবং রাজনীতিবিদ তিনি হচ্ছে স্বাভাবিকভাবে যখন নির্বাচনের আগে তিনি যদি হন, নির্বাচনে তিনি যদি দাঁড়ান, তো তিনি হচ্ছে কিভাবে কথা বলবেন? ফার্স্ট কন্ডিশন এ কথা বলবেন। তিনি বলবেন যে, "যদি আমি নির্বাচনে জয়লাভ করি, তাহলে আমি উন্নয়ন করব, দেশের উন্নয়ন করব।" এইবার এটা কিন্তু উনার পক্ষে সম্ভব। উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরবর্তীতে ওয়াদা দিচ্ছেন। কারণ তার কাছে ঘটনাটা সম্ভব, যে তার পক্ষে নির্বাচনে জয়লাভ করা সম্ভব। সম্ভব হতেও পারে, নাও পারে। কিন্তু জিনিসটা বাস্তব অর্থে, অর্থাৎ একটা ঘটার সম্ভাবনা আছে। তার জয়লাভ করার সম্ভাবনা আছে। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। যে যেটা ঘটতে পারে, ঘটার হচ্ছে সম্ভাবনা বেশি। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এবং আরেকটা জিনিস কিন্তু আমি বারবার বলেছি যে কন্ডিশনাল ব্যাপারটাই হচ্ছে সবসময় ২ টা অংশ থাকবে। একটা অংশের সাথে আরেকটা অংশ নির্ভরশীল। যেমন ফার্স্ট কন্ডিশনাল যখন আমরা বললাম যে, "যদি আমি জয়লাভ করি তাহলে কিন্তু উন্নয়ন করব।" অর্থাৎ তার উন্নয়ন নির্ভর করছে জয়লাভের উপরে। তো এই হচ্ছে একটা কন্ডিশন। কন্ডিশন এটাই, যেটাকে আমরা শর্ত বলতে পারি। তো এটা হচ্ছে শর্ত যেকোনো সেন্টেন্সে। তাহলে এবার আসলাম আমরা কন্ডিশনাল ফার্স্ট দেখলাম। তাহলে একজন এমপি বলছে যে, সরি এমপি বলছি, মানে একজন নির্বাচনে যিনি দাঁড়িয়েছেন রাজনীতিবিদ তিনি বলছেন। এইবার অনেক সময় আমরা যেটা হয়, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন হয়তো আমরা ভিন্ন যানবাহনে থাকি। তখন অনেক সময় আমাদের মনে হয় যে এই মুহূর্তে রাস্তায় হয়তো জ্যামে বসে আছি। যে যদি আমি একজন এমপি হতাম কি মন্ত্রী হতাম, আমি তাহলে যানজট মুক্ত করতাম। এখন যে মানুষ, আমি চিন্তা করছি, আমি জীবনেও রাজনীতি করি না, আমি একজন ছাত্র, রাজনীতি আমার দ্বারা হবেও না। তাহলে এই জিনিসটা অসম্ভব। আমি এই মুহূর্তে চিন্তা করছি যে ব্যাপারটা একটা কাল্পনিক একটা ব্যাপার। তো কিন্তু ওই যে একটা আফসোসের একটা ব্যাপার থেকে যাচ্ছে যে যদি আমি হতাম, তাহলে আমি এই যানজট নিরসন করতাম। কিন্তু সে হবেও না, কারণ সে একজন ছাত্র। তার হয়তো বয়স হচ্ছে, সে মাত্র ইন্টারমিডিয়েট পড়ে। তো এরকমভাবে হচ্ছে আমরা সাধারণত ব্যাখ্যা করে থাকি। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো তাহলে আমরা দেখলাম যে সে এবার তাহলে এই জেনেই কি করছে, তার পক্ষে ৳৪,০০০ দিয়ে কেনা সম্ভব না। তো সে এবার জিনিসটা কল্পনা করছে যে হচ্ছে যদি হতো। তো সে তাকে বলছে যে, "যদি শাড়িটার দাম ৳২,০০০ হতো তাহলে আমি কিনতে পারতাম।" কিন্তু তাহলে সে কিনতে পারছে না। বর্তমানে থেকেই সে কাজটা করতে পারছে না। কারণ একটা অসম্ভব জিনিস হয়েছে। তো তারপর বলছে, "I am afraid" সেলস পারসন বলছে, "that is not possible."
অ্যাফ্রেড মানে ভীত, কিন্তু এখানে আই এম অ্যাফ্রেড যখন কেউ খুব বিনীতভাবে অ্যা সরি বলে কিংবা দুঃখিত বলে, তখন আমরা আই এম অ্যাফ্রেড এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি। সে বলছে, "আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা সম্ভব না।" "Would you like to see some more sarees in a lower price